নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে সদ্য হয়ে যাওয়া ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড সামেটিভের কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তো এগুলো সবই মাধ্যমিকের সময় কাজে লাগবে তোমাদের, তো তার জন্যই এই আলোচনাটা করা। তো সবার প্রথমে তোমরা জানো যে গ্রুপ এ সেকশনে এমসিকিউ থাকে, তো সেই হিসেবে আমাদের 8টা এমসিকিউ দেওয়া আছে। তো প্রথম যে প্রশ্নটা দেখো, আণবিক ভর এম এবং বাষ্প ঘনত্ব ডি এর মধ্যে সম্পর্কটি কী? তো তোমরা জানো যে কোনো বস্তুর বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে তার আণবিক ভর পাওয়া যায়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? না, 2D = m। এটা হয়ে গেল আমাদের সঠিক উত্তর। চলে যায় দ্বিতীয় প্রশ্নতে। কঠিন পদার্থের কয় প্রকার প্রসারণ গুণাঙ্ক আছে? তো তোমরা জানো কঠিন পদার্থের কী কী প্রসারণ গুণাঙ্ক হয়। 1 নম্বর হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, 2 নম্বর ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। সুতরাং কঠিন পদার্থের 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক আছে। 3 নম্বর প্রশ্নে চলে যাই। 3 নম্বর প্রশ্নে কি দেওয়া আছে? এসটিপিতে 2.24 লিটার অক্সিজেন গ্যাসের ভর কত? তো এটা করতে গেলে একটু অঙ্কটা করে নিতে হবে। আমরা কি জানি অক্সিজেন গ্যাসের আণবিক গুরুত্ব O2। আণবিক গুরুত্ব কত হচ্ছে? 16 × 32, অর্থাৎ 2কে 16 দিয়ে গুণ করলে 32 পাচ্ছি। আর 32 গ্রাম অক্সিজেন মানেই হচ্ছে কত? 22.4 লিটার। তাহলে আমাদের প্রশ্ন এখানে কি দেওয়া আছে? আমাদের প্রশ্নে দেওয়া আছে হচ্ছে 2.24 লিটার। তাহলে আমার অ্যান্সার কত আসবে? দশমিক যদি এক ঘর বাঁদিকে সরে, তো এখানেও এক ঘর বাঁদিকে সরবে, অর্থাৎ 32-এর জায়গায় হয়ে যাবে 3.2 গ্রাম। আচ্ছা, এ মাধ্যম এবং বি মাধ্যমের প্রতিসরাঙ্ক যথাক্রমে মিউ এ এবং মিউ বি হলে এ মিউ বি এর মান কত? আমরা জানি যে এক মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যে প্রতিসরাঙ্ক সেটা মনে হচ্ছে 1μ2, অর্থাৎ 2 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই 1 নম্বর মাধ্যমের প্রতিসরাঙ্ক। তাহলে সেই ক্ষেত্রে এ মিউ বি তাহলে কত হচ্ছে? মিউ বি আপন মিউ এ, অর্থাৎ রাইট অ্যান্সার হবে সি। 5 নম্বর প্রশ্নে চলে যাই। বিবর্ধক কাচ হিসাবে কি ব্যবহৃত হয়? এটা খুবই সোজা প্রশ্ন। দেখো, বিবর্ধক কাচ হিসাবে কি ব্যবহার হয় তোমরা জানো। উত্তর লেন্সের আমরা কি দেখেছিলাম? উত্তর লেন্সের আলোকেন্দ্র এবং ফোকাসের মাঝখানে যদি বস্তুকে রাখা যায় তাহলেই কিন্তু একমাত্র উত্তর লেন্স একটা বিবর্ধিত প্রতিবিম্ব তৈরি করে। তাই বিবর্ধক কাচ হিসাবে সবসময় মনে রাখতে হবে উত্তর লেন্স। জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে কি উৎপন্ন হয়? এটা একটু ট্রিকি কোয়েশ্চেন। তো কি করে মনে রাখবো? জলের মধ্যে কি থাকে? H+ আয়ন থাকবে, OH- আয়ন থাকবে। এবার অ্যানোড মানে কি? অ্যানোড মানে হচ্ছে তোমার পজিটিভ তড়িৎদ্বার। পজিটিভ তড়িৎদ্বারের দিকে কে যাবে? পজিটিভ তড়িৎদ্বারের দিকে যাবে হচ্ছে OH- আয়ন, এবং OH- আয়ন ইলেকট্রন বর্জন করে কি তৈরি করবে? ও পরমাণু। আর সেখান থেকে চলে আসলো অক্সিজেন। অর্থাৎ জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় অক্সিজেন গ্যাস। এটা কেমিস্ট্রি কোশ্চেন আছে। নেসলার বিকারকে সামান্য পরিমাণ অ্যামোনিয়া যোগ করলে কি বর্ণ হয়? অর্থাৎ নেসলার বিকারকে যদি আমরা অ্যামোনিয়া যোগ করি তাহলে কিন্তু সেটার বর্ণ হয়ে যাবে তামাটে বাদামি রঙের। সবথেকে সোজা প্রশ্ন, নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়? দেখো, একমাত্র হাইড্রোজেন সালফাইড গ্যাসই কিন্তু কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়। এখানে কি কি অপশন আছে? কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, নাইট্রোজেন ডাইঅক্সাইড, লাস্ট আছে হাইড্রোজেন সালফাইড। তাহলে আমাদের সঠিক উত্তরটি হলো হাইড্রোজেন সালফাইড। চলে যাব আমাদের গ্রুপ বিতে। শূন্যস্থান দেওয়া আছে। তরলের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণের মধ্যে কোনটি বড়? আচ্ছা, এক্ষেত্রে আমাদের একটা সম্পর্ক ক্লাস 10-এর বইতে দেওয়াই আছে যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা রিয়েল ইকুয়ালস টু তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ গুণাঙ্ক। এই সম্পর্ক থেকে কিন্তু খুব সহজেই বুঝতে পারছো যে আপাত প্রসারণের গুণাঙ্কের সঙ্গে পাত্রের প্রসারণ গুণাঙ্ক যোগ করলে তবেই প্রকৃত প্রসারণ গুণাঙ্কর মান পাওয়া যায়। তাই প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সর্বদা আপাত প্রসারণ গুণাঙ্কের মানের থেকে বেশি হবে। তাই এই ক্ষেত্রে সঠিক উত্তরটি হবে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বড়।
2 নম্বর কোশ্চেন, একটি প্রাকৃতিক বর্ণালী হলো, একদম সোজা, যেটা আমরা আকাশে দেখতে পাই বৃষ্টির সময় মেঘ থাকলে, বৃষ্টি এবং রোদ একসঙ্গে থাকলে উত্তর হবে রামধনু। গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ থাকে? আচ্ছা, গাড়ির হেডলাইটের ক্ষেত্রে কিন্তু অবতল দর্পণও লেখা যেতে পারে, আবার বইতে লেখা আছে অধিবৃত্তীয় দর্পণ। তো অধিবৃত্তীয় দর্পণ হচ্ছে স্পেশাল এক ধরনের অবতল দর্পণ, তাই তোমরা পারলে অধিবৃত্তীয় দর্পণটাই লেখার চেষ্টা করবে। অবতল দর্পণ লিখলেও রাইট হবে, কাটা হবে না, কারণ আমরা মাধ্যমিক খাতায় দেখি। তাই স্পেশাল যদি সঠিকটা লিখতে হয় তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে অধিবৃত্তীয় দর্পণ। তড়িৎ বিশ্লেষণের পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি যে পাত্রে করা হয় তার নাম কি? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটি যে পাত্রে করা হয় সেটি হলো ভোল্টামিটার। অথবা একটা প্রশ্ন দেওয়া আছে, আয়নের সংজ্ঞা। আয়নের সংজ্ঞা দাও। আমরা কি জানি, পরমাণু তো নিস্তরিত, অর্থাৎ পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সর্বদা সমান থাকায় পরমাণুতে কোনো চার্জ থাকে না। তাই পরমাণুর থেকে একটি ইলেকট্রন গ্রহণ বা বর্জন হলে কি হয়, পরমাণু একটা চার্জ যুক্ত হয়ে যায়, হয় পজিটিভ হয় না হয় নেগেটিভ হয়। তাই চার্জযুক্ত পরমাণুকেই বলা হয় হচ্ছে আয়ন। মাধ্যমিকের কোশ্চেনে কিন্তু বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ একটা এরকম মেলানো অবশ্যই থাকে, আসবেই, পরীক্ষায় আসেই এটা। তা সেটা মনে করেই এই প্রশ্নগুলো দেওয়া আছে। তো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, এক্ষেত্রে কেমিস্ট্রি পার্ট দেওয়া আছে। HCl এর শিল্প প্রস্তুতি, নাইট্রিক অ্যাসিড এর শিল্প প্রস্তুতি, আর সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। তো HCl এর শিল্প প্রস্তুতি কি জানি আমরা, লা-ব্ল্যাঙ্ক পদ্ধতি। লা-ব্ল্যাঙ্ক পদ্ধতিতে HClকে শিল্পতে উৎপাদন করা হয়, ইন্ডাস্ট্রিয়াল মেথডে। নাইট্রিক অ্যাসিডের জন্য হয়ে যাবে অসওয়াল্ড পদ্ধতি। আর সবাই জানো কন্ট্যাক্ট প্রসেস বা সালফিউরিক অ্যাসিড, যেটা সালফিউরিক অ্যাসিডের প্রস্তুতি হচ্ছে স্পর্শ পদ্ধতি। তো এই ছিল অতি সংক্ষিপ্ত প্রশ্নের কিছু উত্তর নিয়ে আলোচনা। তো আমরা আগামী ভিডিওতে এই সংক্ষিপ্ত প্রশ্ন এবং যে ধরনের রচনাধর্মী প্রশ্নগুলো আছে, যেখানে কিছু নিউমেরিক্যালস আছে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ততক্ষণের জন্য টাটা। ভালো লেগে থাকলে আমার ভিডিওটা লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করো।